বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের আজ 17তম অধ্যায়ের 2 নম্বর লেকচার, অর্থাৎ পরিসংখ্যান। 17তম অধ্যায় পরিসংখ্যানের 2 নম্বর লেকচার। তো গত লেকচারে, অর্থাৎ প্রথম লেকচারে আমি গড় কি জিনিস বা প্রাথমিক উপাত্ত দেয়া থাকলে গড় কিভাবে বের করতে হয় এই বিষয়টা দেখিয়েছিলাম। তো আজকেও আমরা গড় নির্ণয় করব। আজকে নির্ণয় করব গড় শ্রেণী দেয়া থাকলে। কতদিন এরকম ছিল, যেমন 5, 10, 8, 12 এরকম উপাত্ত যদি দেয়া থাকে তাহলে এর গড় কিভাবে নির্ণয় করতে হয়। তো এই গড় নির্ণয়ের সূত্রটি ছিল এরকম যে সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন। সামেশন এক্স আই হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি এবং এন হচ্ছে উপাত্তের সংখ্যা। আজকেও আমরা এখানে দেখবো যে কোনটা শ্রেণী যদি দেয়া থাকে কিভাবে গড় বের করতে হয়। তো শ্রেণী যদি দেয়া থাকে, এই গড় বের করার সূত্র হচ্ছে এটাই, যে এই সূত্রই, গড় ইকুয়াল সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন। যদি শ্রেণী দেয়া থাকে, তো শ্রেণী যদি দেয়া থাকে তাহলে শ্রেণীর সাথে আমাদের কি আছে, গণসংখ্যা আছে। এই গণসংখ্যাকে আমরা এফআই দ্বারা লিখি। যেহেতু গণসংখ্যা আছে তাই এই যে সামেশন এক্স আই বাই এন, এখানে যে একটু গ্যাপ রাখছি, এখানে শুধু এফআইটাকে গুণ করে দেবো, অর্থাৎ এফআই এক্স আই বাই এন, সামেশন এফআই এক্স আই বাই এন। গণসংখ্যা যদি থাকে তাহলে সামেশন এফআই এক্স আই বাই এন, আর গণসংখ্যা যদি না থাকে তাহলে এই অংশটুকু আমরা কেটে দিলে আমরা আগের সূত্রে চলে যাব। আর যদি গণসংখ্যা থাকে তাহলে গণসংখ্যাকে এখানে গুণ করে দেবো, এফ আই এক্স আই বাই এন। এটাই হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। তো এখন গড় বের করার জন্য আমরা এই এই যে টেবিলটা দেয়া আছে, এই টেবিলটাকে আমরা এখন এখানে খাড়া করে আঁকবো। এই টেবিলটাকে আমরা এখন খাড়া করে আঁকবো। লেখা দেখি দেখা যায় কিনা, ঝাপসা দেখায়, এটা দিয়ে দিই। এইটাকে আমরা খাড়া করে আঁকবো। দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর আছে, তাহলে এখানে 8টা ঘর লিখি। এই কালে দিয়ে হবে না, এখান থেকে লিখি। এটা আমাদের মেইন বইয়ের উদাহরণ নাম্বার 7। এইভাবে 8টা ঘর আঁকি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তারপর 8টা। 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে 8টা ঘর। এখন এইটা মুছে এখানে 2টা ঘর বানাই। এই, তারপর এই। এখানে কি লিখবো, শ্রেণী। এখানে লিখবো কি, শ্রেণী। আর এখানে গণসংখ্যা, এই গণসংখ্যাকে আমরা প্রথমে লিখি, আমি গণসংখ্যাকে আমরা এফআই দিয়ে লিখবো। গণসংখ্যাকে কি লিখবো, এফআই লিখবো। অর্থাৎ এফআই হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে গণসংখ্যা সমান হচ্ছে কি, এফআই। গণসংখ্যা সমান হচ্ছে এফআই। এখন আমরা লিখি, শ্রেণীটা লিখি। শ্রেণী হচ্ছে 25 থেকে 34, 25 থেকে 34, তারপর 35 থেকে 44, 45 থেকে 54, তারপর 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 75 থেকে 84, 85 থেকে 94, 85 থেকে 94। এই হচ্ছে আমাদের শ্রেণী। এবং গণসংখ্যা যদি লিখি 5, 10, 15, 20, 30, 16, এখানে লিখি 5, 10, 15, 20, 30, তারপর 16, তারপর হচ্ছে 4।
এটাকে আমরা সারণীতে লিখলাম। এখন আমরা গড়ের সূত্রটা লিখবো। আমরা কি লিখবো? গড়ের সূত্রটা লিখবো। গড়ের সূত্র হচ্ছে, আমি এখানে লিখি যে গড় সমান হচ্ছে সামেশন xi ডিভাইডেড বাই n। যেহেতু এখানে আমাদের fi আছে বা গণসংখ্যা আছে, তাই এখানে হবে কি fi xi বাই n। এখানে fi টা গুণ হবে xi এর সাথে, fi xi বাই n। এখন এই xi এবং fi, xi কি? এখানে xi হচ্ছে এই যে xi হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু। xi হচ্ছে কি? শ্রেণীর মধ্যবিন্দু। আর n হচ্ছে মোট গণসংখ্যা। আর fi হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা তো এগুলো দেওয়াই আছে, fi হচ্ছে গণসংখ্যা। এখন আমাদের আর কি কি কলাম লাগবে? এটা তো হচ্ছে সারি, এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে শ্রেণীর কলাম, এটা হচ্ছে গণসংখ্যার কলাম। আর আমার কোন কোন কলাম লাগবে? এখন সূত্রে যদি আমি তাকাই, কলাম তৈরি করার জন্য আমরা কি করব? আমরা সূত্রে তাকাবো, আমরা মুখস্থ করব না। কেউ কেউ কলাম তৈরি করতে হলে মুখস্থ করে, যে শ্রেণীর জন্য একটা কলাম, fi এর জন্য একটা কলাম বা গণসংখ্যার জন্য একটা কলাম, তারপর fi xi এর জন্য আরেকটা কলাম, এভাবে 3টা কলাম লাগে। তো এই যে এই জিনিসটাকে মুখস্থ করে, তো আমরা মুখস্থ না করে আমরা সূত্রের দিকে তাকাবো। সূত্র আমাদের কি কি? আচ্ছা, এই জিনিসটা দেব। এখন সূত্র আমাদের চাচ্ছে যে fi দরকার, fi দরকার। fi হচ্ছে গণসংখ্যা, যেটা আমাদের এখানে আছে। আর দরকার কি? xi দরকার। আর কি দরকার? xi দরকার, xi। আর এটি হচ্ছে, আমি এটাকে লাল কালি দিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে কি সামেশন। এটাকে কি বলে? সামেশন ইংরেজিতে এটাকে সামেশন বলে। বাংলা হচ্ছে সমষ্টি, সমষ্টি বা যোগফল, সমষ্টি বা যোগফল। এটা হচ্ছে সমষ্টি বা যোগফল, এই চিহ্নটা দ্বারা বোঝায়। এই চিহ্নটাকে বলা হয় সামেশন, যার বাংলা হচ্ছে সমষ্টি বা যোগফল। সমষ্টি বা যোগফল কার? সমষ্টি বা যোগফল fi এবং xi এর সমষ্টি এবং যোগফল। fi কি? fi হচ্ছে গণসংখ্যা, xi কি? শ্রেণীর মধ্যবিন্দু। অর্থাৎ শ্রেণীর মধ্যবিন্দু এবং গণসংখ্যার গুণফল নেয়ার পর এই গুণফলের সমষ্টি হচ্ছে সামেশন। আর n হচ্ছে মোট গণসংখ্যা। তো n হচ্ছে মোট গণসংখ্যা। তো মোট গণসংখ্যা, আমরা এই যে গণসংখ্যাগুলো, এই গণসংখ্যাগুলোকে যোগ করলে আমরা n পাবো। আমি এখানে লিখি n হবে 5 আর 10 কত? 15। 15 আর 15 হচ্ছে 30। 30 আর 20 হচ্ছে কত? 50। 50 আর 30 হচ্ছে 80। 80 আর 16 হচ্ছে 96। 96 আর 4 কত? হচ্ছে 100। তাহলে n হচ্ছে আমাদের 100। n হচ্ছে কি? মোট গণসংখ্যা। অর্থাৎ গণসংখ্যাগুলোকে, এই গণসংখ্যাগুলোকে পরপর যোগ করলে, যোগ করার পর যত হবে এটাই হচ্ছে n। তাহলে n হচ্ছে কি? মোট গণসংখ্যা, গণসংখ্যার সমষ্টি বা গণসংখ্যার যোগফল। তাহলে n লিখলাম। xi হচ্ছে কি? শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে শ্রেণী কোনটা? শ্রেণী হচ্ছে 25 থেকে 34। 25 থেকে 34 এটাই হচ্ছে শ্রেণী। 35 থেকে 44 এটা হচ্ছে শ্রেণী। 45 থেকে 54 এটাই হচ্ছে কি? শ্রেণী। এখন xi হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। আমি এখানে লিখি শ্রেণীর মধ্যবিন্দু। এখানে লিখি শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান, শ্রেণীর মধ্যমান। আমরা মধ্যবিন্দু না, মধ্যমান শিক্ষার্থীরা লিখে অভ্যস্ত। শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। তাহলে আমি এখানে লিখতে পারি কি? শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমানকে আমি শ্রেণীর মধ্যমান এভাবে বাংলায় না লিখে আমি এভাবে লিখি, শুধু xi লিখবো, শুধু xi লিখবো। অর্থাৎ শুধু xi যদি আমি লিখি তাহলে বুঝাবে কি? শ্রেণীর মধ্যমান। শুধু xi লিখলে কি বুঝাবে? শ্রেণীর মধ্যমান। এখন শ্রেণীর মধ্যমান কিভাবে পাবো? একটা প্রথম শ্রেণীতে যদি আমি তাকাই, তাহলে 25 এবং 34, 25 এবং 34, এই 25 এবং 34 এর মধ্যে ছোট মান হচ্ছে কত? 25 এবং বড় মান হচ্ছে কত? এখানে আমি যদি দেখাই যে 25 থেকে 34, এই 25 থেকে 34 এই দুইটা মানের মাঝে কোন মানটা ছোট? এই মানটা ছোট। যেহেতু এই মানটা ছোট, এটাকে বলা হয় কি? নিম্ন সীমা। এটাকে বলা হয় নিম্ন সীমা। এবং এই যে 34, 25 থেকে 34 এই মানটা যেহেতু বড় মান, তাহলে এটাকে বলা হয় উচ্চ সীমা। এটাকে বলা হয় উচ্চ
সীমা, এটাকে বলা হয় কি উচ্চ সীমা। তাহলে এখন পরের শ্রেণীতে যদি যাই তাহলে 35 এবং 44, এই যে 35 এবং 44 বা 44 এই শ্রেণীতে ছোট মানটা কত 35, তাহলে এই শ্রেণীর জন্য 35 হচ্ছে নিম্ন সীমা, 44 হচ্ছে উচ্চ সীমা। এখন এই শ্রেণীতে যদি আমি তাকাই 65 থেকে 74, তাহলে এই শ্রেণীতে 65 থেকে 74, এই শ্রেণীতে ছোট মানটা কত 65 বা 65, তাহলে এখানে নিম্ন সীমা হচ্ছে 65 এবং উচ্চ সীমা হচ্ছে 74। তাহলে উচ্চ সীমা এবং নিম্ন সীমা কাকে বলে আমরা বুঝলাম। শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা বের করার জন্য আমরা ওই শ্রেণীতে যাব। যেমন আমি এই শ্রেণীতে যদি যাই 55 থেকে 64, এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 55 এবং উচ্চ সীমা হচ্ছে 64। 55 থেকে 64, 55 হচ্ছে নিম্ন সীমা, উচ্চ সীমা হচ্ছে 64। এখন আমার দরকার হচ্ছে কি মধ্যমান, আমার দরকার হচ্ছে মধ্যমান। তো মধ্যমান বের করার জন্য এইভাবে লিখতে হয়, মধ্যমান যেই শ্রেণীর মধ্যমান আমি বের করব সেই শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুইটাকে যোগ করব। উচ্চ সীমা যোগ নিম্ন সীমা এবং 2 দ্বারা ডিভাইডেড বাই 2। যেই শ্রেণীর মধ্যমান আমি বের করব সেই শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করব, যোগফলকে 2 দ্বারা ভাগ করব, তখন আমি ওই শ্রেণীর মধ্যমান পাবো। যেমন এখন আমি এই যে প্রথম শ্রেণীর মধ্যমান পেতে চাই, প্রথম শ্রেণীর মধ্যমান পাওয়ার জন্য উচ্চ সীমা হচ্ছে 34 এবং নিম্ন সীমা হচ্ছে 25। তাহলে লিখি প্রথম শ্রেণীর মধ্যমান, উচ্চ সীমা কত 34 প্লাস নিম্ন সীমা কত 25, ভাগ করব 2 দিয়ে। তাহলে দেখি 35, 34 এবং 25 এই দুইটাকে যদি যোগ করি 5 আর 4 কত 9, 3 আর 2 6, 3 আর 2 5, সরি 3 আর 2 5, নিচে আছে 2। এখন 59 উপরে আসছে কত 59, 59 কে 2 দ্বারা যদি ভাগ করি, 58 কে 2 দ্বারা, 60 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 30, 29.5 হয়। অর্থাৎ এখানে কত হয় 29.5। তাহলে শ্রেণীর মধ্যমান কত হয়েছে 29.5। তাহলে এই শ্রেণীর মধ্যমান গেল। এখন এরপরের শ্রেণীর মধ্যমান আমি বের করতে চাই, পরের শ্রেণীর মধ্যমান বের করতে চাই, এই শ্রেণীর মধ্যমান বের করতে চাই। তাহলে এই শ্রেণীর উচ্চ সীমা কত 44 প্লাস নিম্ন সীমা কত 35 ডিভাইডেড বাই 2। এখন 4 আর 5 কত 9, 4 আর 3 8, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করে যদি 90, 44.5 হবে। কত হচ্ছে 44. কি ঠিক আছে তো 4 আর 5, 4 আর 5 কত 9, 4 আর 3 কত 7 হয়, 69 হয়। 69 কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা তাহলে 34.5 হয়, 34.5। তাহলে এই শ্রেণীর মধ্যমান হচ্ছে কত 34.5। এখন এর পরের শ্রেণীর মধ্যমান আমরা বের করতে চাই। তাহলে এই অংশটুকু মুছে এই তৃতীয় শ্রেণী, তাহলে তৃতীয় শ্রেণীতে উচ্চ সীমা হচ্ছে 54 প্লাস নিম্ন সীমা হচ্ছে কত 45। এই দুইটাকে এখন যোগ করি, 5 আর 4 যোগ করলে হয় 9, 4 আর 5 যোগ করলে হয় কত এখানেও 9। তাহলে 99 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 49 কি কোথায় কি বের করলাম আগে আমি 35 এবং 44 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 79 ছিল, 79 কে 2 দ্বারা ভাগ করলে 70, 80 কে যদি 2 দ্বারা ভাগ করি 40, 39 আগে ছিল কত 39.5, তাহলে এটা হবে 39.5। কি ভুল করছি। এখন এখানে কত 99 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 49.5 হয়, 49.5 হয়। তাহলে এটা হবে 49.5। এখন এই পরের শ্রেণীটা মধ্যমান বের করতে চাই। পরের শ্রেণীর মধ্যমান যদি আমরা বের করতে চাই তাহলে 64 আর 55, উচ্চ সীমা হচ্ছে কত 64 যোগ নিম্ন সীমা হচ্ছে 55 ডিভাইডেড বাই 2। 5 আর 4 যোগ করলে হয় 9, 5 আর 6 কত
5 আর 6 11, 119, 119 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 120 হলে হয় 60, তাহলে 59.5, 59.5, তাহলে এটা হবে কত? 59.5। এরপর এরপরের টা যদি বের করতে চাই 65 এবং 74, তাহলে 74, 74 যোগ 65, 65 এই দুইটাকে যদি যোগ করি 4 আর 5 যোগ করলে হয় 9, 7 আর 6 যোগ করলে কত হয় 13, 100 শুধু 13। এখন 140, 139 কে যদি 2 দ্বারা ভাগ করি, 140 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 70, 69.5, 69.5, 69.5, এখানে লিখি 69.5। এরপরের মধ্যমান যদি মধ্যমান 75 এবং 74, 84, এখানে কত? 84 হচ্ছে উচ্চ সীমা, নিম্ন সীমা হচ্ছে 75। 84 প্লাস 75 এই দুইটাকে যদি যোগ করি, 4 আর 5 যোগ করলে হয় 9, 8 আর 7 যোগ করলে কত হয় 15। কারণ 159 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 79.5 হবে, 79.5 হবে। তাহলে এটা কি হবে 79.5। এরপরের উচ্চ সীমা মধ্যমান যদি আমরা বের করতে চাই তাহলে 94 এবং 85, 94 যোগ 85 এই দুইটাকে যোগ করি, যদি 5 আর 4 যোগ করলে হয় 9, 8 আর 9 যোগ করলে কত হয় 17, 169, 169 এবং 169 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 180 আছে, 180 কে যদি 2 দ্বারা ভাগ করি 80, 8 আর 16 কি লিখছি ঠিক আছে, 4 8 8 16 117, তাহলে 180, 180 কে যদি 2 দ্বারা ভাগ করি 50, 40, 90, 90 থেকে 0.5 কম, তাহলে 89.5 কি দাঁড়ালো, 89.5 দাঁড়ালো। এই হচ্ছে আমাদের মধ্যমান, এটাই হচ্ছে কি মধ্যমান। তো আমি এখন এই যে মধ্যমান এইভাবে বের করছি, এইভাবে বের না একটা বের করে আমি বাকিগুলা এত হিসাব নিকাশ না করেও আমি লিখতে পারি, বাকিগুলা কি আমি এত হিসাব নিকাশ না করেও লিখতে পারি। তো সেটা এখন কিভাবে লিখবো আমি দেখাই, এটা কিভাবে লিখবো আমি একটু দেখাই। আমি একেবারে প্রথমটা বা যে কোনো প্রথমটা এই সূত্র দিয়ে বের করব, প্রথম মধ্যমানটা এই সূত্র দিয়ে আমি বের করব, প্রথম মধ্যমানটা এই সূত্র দিয়ে আমি বের করতে চাই। তো প্রথম মানটা যদি সূত্র দিয়ে বের করতে চাই তাহলে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা, উচ্চ সীমা হচ্ছে কত 34 যোগ নিম্ন সীমা হচ্ছে কত 25 ডিভাইডেড বাই 2, 9 এবং 6 69 কে 2 দ্বারা যদি ভাগ করি কত হয় 29.5, 29.5। এই একটা আমি বের করব, এই যে এই 29.5 এইটাকে আমি লিখলাম, আর বাকি এইগুলো আমি আর লিখলাম না, এটা মুছে দিলাম। এগুলাকে কি করলাম, এগুলাকে আমি মুছে দিলাম, এইভাবে মুছে দিলাম। বাকিগুলো আমি এখন কিভাবে লিখবো, এখন এটা লেখার জন্য কি করব, এই যে এটির সাথে প্রত্যেকবার শ্রেণী ব্যবধান যোগ করে দেব, যোগ করে পরেরটা লিখবো। এখন শ্রেণী ব্যবধানটা এখানে কত, এখানে শ্রেণী ব্যবধানটা কত, শ্রেণী ব্যবধান বোঝার জন্য আমাদেরকে আরো দুইটা বিষয় ভালো করে লক্ষ্য রাখতে হবে। আমি এই অংশটুকু একটু মুছি, এইটুকুর মান কোথায় কি সেটা তো আমরা জানি, তো এখান থেকে আরো কিছু মুছি। শ্রেণী হয় দুই ধরনের, শ্রেণী হয় দুই ধরনের, এই যে শ্রেণী, এই শ্রেণীর আমি এই দুইটাকে এখানে লিখি, এই যে শ্রেণী, এই শ্রেণীর প্রথমটা হচ্ছে কত 25 থেকে 34, এর পরেরটা হচ্ছে 35 থেকে 44। এই শ্রেণীর প্রথম শ্রেণীর এটি হচ্ছে কি উচ্চ সীমা, আর এটি এটি হচ্ছে নিম্ন সীমা, এটি
নিম্ন সীমা, আর এটি হচ্ছে কি উচ্চ সীমা, এটি হচ্ছে উচ্চ সীমা। দ্বিতীয় শ্রেণীর এটি হচ্ছে নিম্ন সীমা এবং এটি হচ্ছে উচ্চ সীমা, এটি হচ্ছে কি উচ্চ সীমা। তাহলে এই প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর যে নিম্ন সীমা, এইদিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারি যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে কত 34, দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কত 35। অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা, এই দুইটার মধ্যে কি কোনো সম্পর্ক নাই, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই। তার মানে কি এরা প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমার মধ্যে সম্পর্ক না থাকা মানে কি এরা একে অপর থেকে কি বিচ্ছিন্ন। তাহলে এই শ্রেণী সীমাটাকে বলা হয় কি বিচ্ছিন্ন শ্রেণী সীমা। অর্থাৎ একটা শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে কোনো সম্পর্ক নাই। তাহলে সম্পর্ক যদি না থাকে তাহলে এটাকে বলা হয় কি বিচ্ছিন্ন শ্রেণী সীমা, বিচ্ছিন্ন শ্রেণী সীমা। তাহলে এই শ্রেণী সীমাটা কি বিচ্ছিন্ন শ্রেণী সীমা। তাহলে বিচ্ছিন্ন শ্রেণী সীমা যদি দেখি তাহলে আমরা কি বুঝবো যে একটা শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে কোনো সম্পর্ক নাই। তখন সম্পর্ক না থাকা মানে কি বিচ্ছিন্ন থাকা। তাহলে আমরা এখানে দেখি এই শ্রেণীর উচ্চ সীমা 34, এখানে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা 35। তাহলে 34 এবং 35 তাদের মধ্যে কোনো মিল নেই। পরবর্তী শ্রেণীতে উচ্চ সীমা হচ্ছে 44 এবং এর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কত 45। তাহলে এখানে মিল নাই। আবার এটাতে যদি দেখি এই শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 74 এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 75। তাহলে এই শ্রেণীতেও কি শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে মিল নেই। তাহলে এটাও হচ্ছে কি বিচ্ছিন্ন শ্রেণী সীমা। তাহলে আমরা বুঝতে পারলাম এই শ্রেণী সীমা কি বিচ্ছিন্ন। যদি বিচ্ছিন্ন শ্রেণী সীমা হয় তাহলে শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হবে। এখন আমাদের বিচ্ছিন্ন শ্রেণী সীমা হলে শ্রেণী ব্যবধান, অর্থাৎ এই শ্রেণী থেকে এই শ্রেণীতে এটার পার্থক্যটা কত। তো শ্রেণী ব্যবধান নির্ণয় করার সূত্র হচ্ছে শ্রেণী ব্যবধান, এটি নির্ণয় করার সূত্র হচ্ছে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করতে হবে। তাহলে উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা, আমি একটু লম্বা করে লিখি, শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা মাইনাস শ্রেণীর নিম্ন সীমা। শ্রেণীর উচ্চ সীমা থেকে শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করতে হবে এবং বিয়োগফলের সাথে 1 যোগ করতে হবে। বিয়োগফলের সাথে 1 যোগ করতে হবে, ইংরেজিতে লিখো। বিয়োগফলের সাথে কি করব 1 যোগ করব। কখন 1 যোগ করব? যখন, আচ্ছা এটাকে মুছে আপাতত। শ্রেণী ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে উচ্চ সীমা থেকে নিম্ন সীমাকে বিয়োগ করব। উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করব, তখন হবে শ্রেণী ব্যবধান। এখন এই শ্রেণী ব্যবধান যদি হয় বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, তখন এর সাথে 1 যোগ করতে হবে। এর সাথে কি করব 1 যোগ করব। কখন যোগ করব? যদি বিচ্ছিন্ন শ্রেণী সীমা হয়। আরে আবারও বাংলা লিখছি। বিচ্ছিন্ন শ্রেণী সীমা হলে কি এর সাথে 1 যোগ করব, আর যদি বিচ্ছিন্ন না হয় তাহলে 1 যোগ করার প্রয়োজন নাই। আমরা কেন এই 1 যোগ করি আমি এখানে একটু দেখাই। 1 যোগ করার কারণটা কি? 1 যোগ করার কারণ হচ্ছে 25 থেকে 34, আমরা 25 থেকে 34, এটা এখানে না, অন্য যখন আমরা কাঁচা উপাত্ত থেকে আমরা শ্রেণী সংখ্যা তৈরি করব তখন এই বিষয়টা আমি দেখাবো। তো আপাতত ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তাই আমি এটা দেখাচ্ছি না যে এই 1 কেন যোগ করতে হয়। তো আমরা এইটুকু জেনে রাখবো যে শ্রেণী ব্যবধান যদি বিচ্ছিন্ন হয় তাহলে শ্রেণী ব্যবধান নির্ণয় করার জন্য শ্রেণীর উচ্চ সীমা থেকে শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করব, বিয়োগফলের সাথে 1 যোগ করব। তাহলে শ্রেণী ব্যবধান নির্ণয়ের সূত্র কি? যদি বিচ্ছিন্ন শ্রেণী সীমা হয়, বিচ্ছিন্ন শ্রেণী সীমা হলে শ্রেণী ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা থেকে শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করব, বিয়োগফলের সাথে 1 যোগ করব। এটা শুধু বিচ্ছিন্ন শ্রেণী সীমার জন্য। অর্থাৎ যেই শ্রেণীর উচ্চ সীমা, যেই সারণীতে একটা শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে সম্পর্ক না থাকে, তখন শ্রেণী ব্যবধান নির্ণয় করার সূত্র হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা থেকে শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করব, সাথে 1 যোগ করব। তো এখন এখানে শ্রেণী ব্যবধান কি করি বের করি। প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত 34 মাইনাস নিম্ন সীমা হচ্ছে 25, বিয়োগ করব, বিয়োগফলের সাথে কি করব 1 যোগ করব। তাহলে 34 থেকে যদি 25 বিয়োগ যায় তাহলে থাকে কত 9 যোগ আরো 1 কত হচ্ছে সমান সমান 10। তাহলে শ্রেণী ব্যবধান কত পাইছি? 10 পাইছি। এখন যে কোনো একটাতে শ্রেণী ব্যবধান তুমি নিয়ে দেখো কত আসবে, 10 আসবে। যেমন আমি এটাতে নেই 75 থেকে 84, তাহলে উচ্চ সীমা হচ্ছে কত
আমি এখানে লিখি উচ্চ সীমা হচ্ছে কত, উচ্চ সীমা হচ্ছে 84, 84 মাইনাস নিম্ন সীমা হচ্ছে 74, যোগ করতে হবে 1, তাহলে 4 থেকে 4 গেলে কত, 75, 84 ঠিক আছে, এটা হচ্ছে 75। তাহলে 84 থেকে যদি 75 বিয়োগ যায় তাহলে তাকে 9 যোগ আর 1 করলে কত হয়, 10 হয়। তাহলে যে কোনো শ্রেণী ব্যবধান যদি আমরা এভাবে নির্ণয় করি, প্রত্যেকবারই এখানে কি আসবে, 10 আসবে। তাহলে শ্রেণী ব্যবধান কত পাইলাম 10 পাইলাম। এখন 10 কি করব, এই যে প্রথম শ্রেণীর মধ্যমান কত পাইছি 29.5, কারণ আমি এখন পরবর্তী শ্রেণীর মধ্যমানটা বের করতে চাই। তাহলে এই যে শ্রেণী ব্যবধান 10 পাইছি, পরবর্তী শ্রেণীর মধ্যমানটা বের করার জন্য এই যে 29.5 এর সাথে এই 10 যোগ করব। তো 29.5 এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে কত হবে, 39.5 হবে। এখন এরপরের মধ্যমানটা আমি লিখতে চাই। এখন আবারও কি করব, যে এই উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করব, সরি উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করব, আগের যে সূত্রটা ইউজ করছিলাম না। এখন এই প্রত্যেকবার শ্রেণী ব্যবধান যোগ করে করে পরেরটা লিখবো। তাহলে 39.5 এর সাথে এই শ্রেণী ব্যবধান 10 যোগ করব, যোগ করলে কত হয় 39.49.5 হয়। এই 49.5 এর সাথে আরো 10 যোগ করলে পরেরটা লিখবো যে 59.5। এই 59.5 এর সাথে আরো 10 যোগ করব, যোগ করে লিখবো 69.5। এই 69.5 এর সাথে আরো 10 যোগ করব, যোগ করে লিখবো 79.5। 79.5 এর সাথে 10 যোগ করব, 10 যোগ করলে লিখবো 89.5। তুমি আগের বার আমি যখন এটা মুছার আগে যখন লিখছিলাম, দুইটা উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করছিলাম, ভাগ করে কি এই মানগুলোই আমি পাইছিলাম। আমি এই পরিশ্রম করে প্রত্যেকবার যোগ করব, দুইটাকে যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, এইটা না করে একটা বের করব, প্রথমটা বের করব। প্রথমটা বের করার পর শ্রেণী ব্যবধানটা আমরা বের করব। শ্রেণী ব্যবধান বের করে এই প্রথমটার সাথে দ্বিতীয়টা যখন লিখব, প্রথমটার সাথে প্রথম মধ্যমানের সাথে শ্রেণী ব্যবধান যোগ করে দ্বিতীয় মধ্যমানটা লিখব, এবং দ্বিতীয় মধ্যমানের সাথে শ্রেণী ব্যবধান যোগ করে তৃতীয় মধ্যমানটা লিখব, তৃতীয় মধ্যমানের সাথে শ্রেণী ব্যবধান যোগ করে চতুর্থ মধ্যমান লিখব। এইভাবে আমরা সিরিয়ালে লিখে যাব, তাহলে আমরা মধ্যমানটা পেয়ে যাব। এখন আমাদের হচ্ছে কি গড় বের করতে হবে, গড়ের সূত্রটা বের করতে হবে। গড়ের সূত্র এখানে আমি আবার লিখি, গড়ের সূত্রটা আমি এখানে লিখি। গড়ের সূত্র হচ্ছে, আমরা জানি যে গড় ইকুয়াল সামেশন xi/n, আর যদি গণসংখ্যা দেয়া থাকে তাহলে এখানে আমরা গণসংখ্যাটা গুণ করে দেব। এখন সূত্র আমরা দেখি, সূত্রে আমাদের কি কি চাই। সূত্র আমাদের চাইছে যে fi দরকার, তাহলে fi আমাদের কাছে আছে, xiটা আমি এখানে লাল কালি দিয়ে লিখি, এবং fi দরকার, fi আমাদের কাছে আছে। xi দরকার, xi হচ্ছে কি মধ্যমান, xiটা আমরা কি করছি, বের করছি। কিভাবে বের করছি, শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করছি, 2 দ্বারা ভাগ করছি। প্রত্যেক শ্রেণীতে এইভাবে কাজ করে বের করছি। তার চাইতে আরেকটা সহজ পদ্ধতি কি ছিল, যে একটা শ্রেণীর মধ্যমান বের করব, বের করার পর আমরা শ্রেণী ব্যবধানটা বের করব। শ্রেণী ব্যবধান কি করব, শ্রেণী ব্যবধান যোগ করে একটার সাথে শ্রেণী ব্যবধান যোগ করে পরেরটা লিখবো, এইভাবে লিখছি। লেখার পর এখন আমাদের কি চাই, n চাই, n হচ্ছে মোট গণসংখ্যা, আমরা লিখে রাখছি। এবং এরপরে আর কি চাই, এখানে fi আর xi এই দুইটা কি আকারে আছে, আর এখানে লিখি যে এখানে আছে এইভাবে সামেশন fi xi, এই তো fi xi। এটা দ্বারা বোঝাচ্ছে fi এবং xi এর গুণফল, fi এবং xi এর গুণফল, তারপর সমষ্টি। তো সমষ্টিটা আমরা পরে চিন্তা করব, আগে fi এবং xi এর গুণফল। মাঝখানে এখানে কি আছে, এখানে এইভাবে fi গুণ xi আছে, তো এইখানে গুণ দিয়ে নাই, মানে এখানে ডট দিয়ে আছে, তাহলে fi গুণ xi এই দুইটা গুণ করে একটা কলাম চাই। তাহলে আমরা এখানে লিখি যে fi গুণ xi এর একটা কলাম এখানে লিখি, fi xi, fi এবং xi এর গুণ করে আরেকটা কলাম চাই আমাদের। fi এই fiটা হবে প্রথম শ্রেণীর fi 5 এবং প্রথম শ্রেণীর xi মধ্যমান 29.5, এই দুইটার গুণফল। 5 এবং 29.5 যদি গুণ করি তাহলে কত হয় আমরা দেখি। 5 এবং 29.5 যদি আমরা গুণ করি তাহলে হয় 147.5, 147.5, তো দশমিকটা আমি এখানে দেব, আর নিচে লিখলে গুণ বোঝায়। এবং 10 এবং 39.5 যদি গুণ করি তাহলে হবে কত, 395। 15 এবং 49.5 এই দুইটাকে যদি যোগ করি, এই দুইটা যোগ করব, এখানে লিখবো 15 এবং 49.5 যদি যোগ করি তাহলে 742.5 হয়,
742.56 হয়। 20 এবং 59.5 যদি আমরা গুণ করি তাহলে 1190 হয়। 1190। তারপর 30 এবং 30 এবং 69.5 যদি আমরা গুণ করি তাহলে 20 85 85। তারপর 16 এবং 79.5 এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে 1275। 4 এবং 89.5, 4 এবং 89.5 যদি আমরা গুণ করি তাহলে 358 হয়। 358 হয়। তাহলে আমরা কি করলাম, আমরা সূত্র অনুযায়ী আমরা সবগুলা মান কি করছি, আমরা এখন বের করছি। সূত্র অনুযায়ী আমরা 31 মিনিট হয়ে গেছে। সূত্র অনুযায়ী আমরা সবগুলা মান বের করছি। এখন আমাদেরকে কি বলছিল, এফআই দরকার, এফআই আমাদের আছে, এক্সআই দরকার, এক্সআইও আমাদের আছে, আমাদের আর কি দরকার, এন দরকার, এনও আমাদের আছে। এখন আমাদের দরকার কি এফআই এবং এক্সআই গুণ করে একটা কলাম দরকার, তাহলে এফআই এবং এক্সআই গুণ করে একটা কলাম দরকার। এখন বলছি এফআই এবং এক্সআই গুণ করে শেষ নাই, গুণ করে এই দুইটা গুণ করছো যেই কলাম, এই কলামটাকে যোগ করো। এই যে পিছে সামেশন দেয়া আছে পিঠে, এটা বলছে এফআই এবং এক্সআই কে গুণ করছো, ঠিক আছে, গুণ করার পর যেই গুণ করে কলামটা পাইছো কলামটাকে এখন যোগ করো। এখন এই যে 147.5, 395.95, 742.5, 1190, 2085, 1275, 358, এই প্রত্যেকটাকে যোগ করলে আমরা এখানে পাবো সামেশন এফআই এক্সআই। এখন এই সারা কলামটাকে যদি আমরা যোগ করি, যোগফল হবে 6190, অর্থাৎ 6190, এটা তো 6190 হয়। এখন এই সূত্রে এই মানগুলা নিয়ে বসে, সূত্রে আমাদের কি কি চাইছে, সূত্র আমাদের চাইছে যে সামেশন এফআই এবং এক্সআই দরকার, তাহলে সামেশন এফআই এবং এক্সআই আমাদের দরকার, এটা তো আমরা পেয়ে গেছি। তাহলে সামেশন এফআই এক্সআই কত পাইছি, 6190, তাহলে এখানে লিখি 6190 এবং এন হচ্ছে কত, এন নিচে হচ্ছে এন বা মোট গণসংখ্যা, এন হচ্ছে 100, তাহলে নিচে নিয়ে লিখি 100। এখন এটা দিয়ে যদি গড় বের করি তাহলে 61.90 হবে, অর্থাৎ 61.9, এই হচ্ছে আমাদের গড়। তাহলে গড়ের কাজটুকু হচ্ছে এতটুকু, আর এর আগের কাজ হচ্ছে সারণী বের করা, এই কোনটা কোন মান, এই বিষয়গুলো বের করা আর কি। তো উদাহরণ 7 গড়টা দেখলাম। এখন পরবর্তী লেকচারে আমরা এই অঙ্কটাই দেখব। এই অঙ্কটা থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গড় দেখো, সংক্ষিপ্ত পদ্ধতির গড়। সংক্ষিপ্ত পদ্ধতির গড়, তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় আমরা বের করে দেখবো যে এইটাই আসবে, এইটাই আসবে। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র হচ্ছে এইটা, যে a প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ, এই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র। আমরা পরবর্তী লেকচারে দেখবো এই সূত্রের কোন চলক দ্বারা কি বোঝায় এবং এটা দিয়ে কিভাবে অঙ্ক করতে হয়। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।